সম্মানিত এলাকাবাসী, আমরা সময়ের এমন একটি বাস্তবতায় এসে দাঁড়িয়েছি, যেই সময়টা হাতছানি দিয়ে আমাদেরকে ডাকছে আর বলছে, সামনে হয় তোমাদের জন্য আলোকিত জীবন, না হয় অন্ধকার। তোমরা কি আলোকে বেছে নিবে নাকি অন্ধকারকে বেছে নেবে? 54 বছরের দুর্নীতি এবং দুঃশাসনের নিচে চাপা পড়া বাংলাদেশ আজকে উঠে দাঁড়াতে চায়। কে তারে ডানা ধরে হাত লোকের প্রতীক্ষায় এখন বাংলাদেশ। 18 কোটি মানুষের এই বাংলাদেশ দীর্ঘ যাতনা, জুলুম, নির্যাতনের পর রাজীব কালার ঠিক আছে 24 জুলাইয়ে রাজীব আমাদের কলিজার টুকরা সন্তানেরা, যুবক যুবতীরা সেদিন উঠে দাঁড়িয়েছিল, আর তারা বলেছিল আমরা দাঁড়িয়ে গেলাম। আপনারা দেখেছেন ওই ভয়াবহ দিনে ফ্যাসিস্ট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিচ্ছেন, তোমরা দাঁড়িয়ে আছো কেন? গুলি কি শেষ হয়ে গেছে? তোমাদের অস্ত্র থেকে বের হয় না কেন? একজন কর্তব্যরত খুনি অফিসার জবাব দিয়েছিল, স্যার গুলি একটারে মারি একটাই পড়ে, দ্বিতীয়টা দাঁড়িয়ে যায় স্যার। এইভাবে যে জাতির সন্তানেরা দাঁড়িয়ে যায়, তাদেরকে পরাজিত করার শক্তি কারণে। ঠিক আছে, ব্যাকরুমও ঠিক আছে। সম্মানিত ঢাকাবাসী, আপনারা ইতিহাসের অনেক বেদনাদায়ক ঘটনার সাক্ষী। সর্বশেষ ঘটনাটি সারা বাংলাদেশকে বিশ্বকে নাড়া দিয়েছে। এই আপনাদের এলাকায়, মিরপুর এলাকায় নিজের দলের একজন লোককে ওই দলের যারা চাঁদাবাজ, তারা এসে তার কাছে চাঁদা চেয়েছে। সে চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়েছে। তাকে দফায় দফায় পাথর মেরে মৃত্যু নিশ্চিত হওয়ার পরে আবার পাথর মেরেছে, মেরে তাকে খুন করেছে। যে দলের কর্মীরা চাঁদার নেশায় নিজের ভাইকে, বন্ধুকে, সহকর্মীকে পর্যন্ত ছেড়ে কথা বলে না, জীবনটাই নিয়ে নেয় চাঁদা না পেলে, সেই দল সম্পর্কে আমাদের অনেক চিন্তা ভাবনার প্রয়োজন আছে। ডক্টর কর্নেল অলি আহমদ দীর্ঘদিন একটি রাজনৈতিক দলের অংশই শুধু ছিলেন না, সামনে থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি সফলভাবে তার এলাকা থেকে বারবার নির্বাচিত হয়েছিলেন, দায়িত্ব পালন করেছিলেন। তিনিও শেষ পর্যন্ত সেই ঠিকানায় থাকেন। আমরা আমাদের ভাইদেরকে বলবো, দীর্ঘদিন আমরা একসাথে ছিলাম, পথ চলেছি, সুখে দুঃখের অংশীদার ছিলাম। আপনারাও নির্যাতিত ছিলেন, আমরাও নির্যাতিত ছিলাম। আমাদের নির্যাতনের ধরনটা একটু ভিন্ন। এক এক করে আমাদের 11 জন সিনিয়র দায়িত্বশীল নেতাকে ঠান্ডা মাথায় বিচারের নামে অবিচার করে খুন করা হয়েছে। তাদের 5 জনকে ফাঁসিতে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আর 6 জনকে জেলের ভিতর মৃত্যুর দিকে ঠেলে দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। 2 জন আমিরে জামাত থেকে শুরু করে একজন বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন, যিনি বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষের অন্তরে ভালোবাসার একটা বিছানা পেতে নিয়েছিলেন, তাকেও শেষ পর্যন্ত রহস্যজনকভাবে খুন করা হয়েছে। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে করুন। সেই যে 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে পরিকল্পিতভাবে বাংলাদেশ সেনাবাহিনীর 57 জন দেশপ্রেমিক, চৌকস, প্রতিশ্রুতিশীল সেনা অফিসারকে হত্যা করে হত্যার রাজনীতির সূচনা হয়েছিল। তা 25-এর, তা 24-এর 5ই আগস্ট পর্যন্ত অব্যাহত ছিল। এ দীর্ঘ সময়ে আমরা আমাদের হাজারো কর্মীকে হারিয়েছি। তারা
মিনিমাম বিচারটাও পায়নি, আদালতের মুখও দেখেনি। কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে আল্লাহ তাআলা তার সাক্ষী, দেশবাসী তার সাক্ষী। সাজানো নাটক সাজানো হয়েছে, হাত পা বেঁধে তাদেরকে গাড়ি থেকে নামানো হয়েছে, পিছন থেকে গুলি করে খুন করা হয়েছে। আর বলা হয়েছে অস্ত্র উদ্ধার করতে নিয়ে যাওয়া হয়েছিল, তার সমর্থকরা এসে হামলা করলে আমরা পাল্টা গুলি চালাই, তাতেই সে মারা যায়। আর কেউ মারা যায় না, মারা যায় ওই ব্যক্তিটি যাকে ধরে নিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে দাঁড় করিয়ে রেখে হত্যা করেছে, শুধু সেই মারা যায়, আর কেউ মারা যায় না। এগুলা সব ছিল সাধারণ নাটক। সেই নাটকে কত মায়ের কোল খালি হয়েছে। আমি সেই মায়েদের অনেকের মুখোমুখি হয়েছে, আমি তাদের চোখে পানি দেখি নাই, আমি রক্ত দেখেছি। বিশেষ করে 24-এর গণঅভ্যুত্থানে অনেক মা তার সন্তানকে হারিয়েছেন, অনেক পিতা তার সন্তানকে হারিয়েছেন, অনেক যুবতী বোন তার পরিবার একটা স্বামীকে হারিয়েছে, অনেক অবুঝ শিশু তার পিতাকে হারিয়েছে, তার মাকে হারিয়েছে, ভাই তার বোনকে হারিয়েছে। এইভাবে নারী পুরুষ শিশু বৃদ্ধ নির্বিশেষে মানুষগুলাকে খুন করে খাড়ি খাড়ি লাশে পরিণত করা হয়েছে। ছোপ ছোপ রক্ত দিয়ে গোটা বাংলাদেশের জমিনকে ভরে দেওয়া হয়েছে। বাংলাদেশ জামাতে ইসলামের সব পার্টি অফিস, কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে সবগুলা 13.5 বছর বন্ধ করে রাখা হয়েছে। আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে, আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এমন কোনো জুলুম নাই যা আমাদের উপর করা হয় না। এমন আমাদের নেতৃবৃন্দের ঘর দুয়ার বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আমাদের যুবক ছেলেদেরকে ধরে নিয়ে তাদেরকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। রিমান্ডে নিয়ে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং তাদের পর পাশবিক নির্যাতন করা হয়েছে। কান্নারত অবস্থায় হাউমাউ করে যখন বাঁচার জন্য আকুতি করছে, তখন ফোনে তার মার সাথে লাগিয়ে দেওয়া হয়েছে, মা আমাকে বাঁচাও, তোমরা এতটা টাকা নিয়ে আসো তাহলে আমার জীবন বাঁচবে। এই কাহিনী ছিল আমাদের নিত্যদিনের সঙ্গী। আমি আমার নিজের কথাই বলবো, আমি দেশে ছিলাম, জেলের ভিতরে ছিলাম না। টানা 10 মাস আমি আমার পরিবারের কোনো সদস্যের মুখ দেখতে পারিনি।